রাষ্ট্রপতি চুপ্পুকে অসম্মান ইউনূসের, সাজা দেবে বিএনপি। এবার ইউনূসের বিচার হবে আন্তর্জাতিক আদালতে। সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ড. ইউনূস। এদিকে চাকরি গেল ওয়াকারের। দিল্লি ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই। হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লির মাস্টার প্ল্যান সফল। বাঙালি চূড়ান্ত প্রতিজ্ঞা নিয়ে ফেলছে, বিশ্বে প্রথম কোন আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল জয়ীকে লটকাই দিয়ে আন্তর্জাতিক খাতায় নাম লেখাবে। বলছি না, শুধু একটা আদালত গঠন করা হবে, একটা স্পেশাল আদালত গঠন করা হবে, যে আদালতে ডেভিল ইউনূস সহ ওর সকল উপদেষ্টাগণদের রাষ্ট্রদ্রোহের বিচার হবে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রদ্রোহী এমন অভিযোগ আনল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আন্তর্জাতিকভাবে এবার ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবার আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের বিচার শুরু হবে। এদিকে বিশাল সুখবর পেল শেখ হাসিনা। বাংলাদেশে আওয়ামী লীগের সকল অফিস ও কার্যালয় খোলা হচ্ছে তারেক রহমানের নির্দেশে। ডক্টর ইউনূস ক্ষমতার লোভে পাল্টা অভ্যুত্থানের প্লট সাজিয়েছিলেন। ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এদিকে তাজুল ইসলামের দুর্নীতির কারণেই শেখ হাসিনার ফাঁসি রায় বাতিল হচ্ছে। সেই ব্যক্তি রাষ্ট্র যাকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফাঁসির নির্দেশ আদালতের মুখ থেকে বের করার জন্য নিয়োগ দিয়েছিল। ইউনূসের অবৈধ সরকার এই কাজটি করেছিল কারণ শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য জামায়াতের কোনো নেতা ছাড়া আর কাউকে দিয়ে হয়তো কাজটি করানো সম্ভব ছিল না। আর জামায়াতের সর্বস্তরে সেই পুরনো প্রতিহিংসা, শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করেছেন আর শেখ হাসিনার বাবা জামায়াতকে পরাজিত করে পাকিস্তানিদের তাড়িয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন। কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে কত কামিয়ে নিয়েছেন এই তথাকথিত আইনজীবী তাজুল ইসলাম? উত্তরটি শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেঁসে যাচ্ছেন? তার কি পরিমাণ শাস্তি হতে পারে? অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূস? রাষ্ট্রপতি চুপ্পুকে অসম্মান ইউনূসের, সাজা দেবে বিএনপি। এবার ইউনূসের বিচার হবে আন্তর্জাতিক আদালতে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদে বহাল রেখে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। দলের শীর্ষ নেতা তারেক রহমান চান দেশ সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকুক। কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতিকে যেন অপসারণ না করা হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালান পূর্বতন তদারকি সরকার প্রধান ইউনূস। প্রধানমন্ত্রী নেই, সংসদ নেই, স্পিকার নেই। এই অবস্থায় রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে পারলে দেশে তৈরি হয় সাংবিধানিক শূন্যতা। এমন ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছেন অনেকেই। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি। তারেক রহমানের আপোষহীন মানসিকতার জন্য এই রকম এক ভয়াবহ সংকট থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ। অভিযোগ আছে রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা দেখাতে গিয়ে ইউনূস সরকার সংবিধানও লঙ্ঘন করেছেন। যদি তা প্রমাণ হয় সেক্ষেত্রে সংবিধান লঙ্ঘনের অভিযোগে তার শাস্তিও হতে পারে। 2024-এর গণঅভ্যুত্থানের জেরে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যথাযথভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি দেখেননি। বাংলাদেশের সংবিধান অনুসারে অনির্বাচিত কারো সরকার প্রধান হওয়ার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নেই, তবে আদালতের রায় আছে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য রায় দিয়েছে। তবে সেই সরকার মাত্র 3 মাসের জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনকালে বারবার সাংবিধানিক বিধান অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন। গত শুক্রবার 20 ফেব্রুয়ারি রাতে বঙ্গভবনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়েছে। তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের উদ্ধৃতি দিয়ে বলেন, সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, উনি তো বোধহয় 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানাননি, একবারও আমার কাছে আসেননি। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সেই সংকটময় সময়ে সশস্ত্র বাহিনীর জোরালো ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান সেই সময়ে তিনি সশস্ত্র বাহিনীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছিলেন। রাষ্ট্রপতি বলেন, তারা শুধু একটা কথাই বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। তারা বিভিন্ন সময়ে আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। রাষ্ট্রপতি আরও দাবি করেন যে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা চালানো হয়েছিল। সেই পরিস্থিতিতেও 3 বাহিনীর প্রধানগণ তার পাশে দাঁড়িয়েছিলেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে তারা কোনো ধরনের অসাংবিধানিক কর্মকাণ্ড হতে দেবেন না।
বঙ্গভবনের সামনে যখন মব সৃষ্টি করা হয় তখনও সশস্ত্র বাহিনী ওই অবস্থান নিয়েছিল বলে তিনি জানান। দুঃসময়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে নিজের ব্যক্তিগত ধারণার পরিবর্তনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা 100% ছিল। এদিকে চাকরি গেল ওয়াকারের। দিল্লি ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই। হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লির মাস্টার প্ল্যান সফল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন। তারেক সরকারের ক্ষমতায় আসায় ভারতই যে বন্ধু বুঝিয়ে দিলেন একটি পদক্ষেপেই। এমনকি কাণ্ড ঘটিয়ে বসলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে আলোচনা করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীতে বড় পরিবর্তন আনলেন তারেক রহমান। পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিক করতেও তৎপর ঢাকা দিল্লি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের মধ্যে নতুন চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস নিয়োগসহ বেশ কয়েকটি কৌশলগত কমান্ড এবং দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থায় বদলি করা হয়েছে। বিশ্লেষকদের মতে সদ্য দায়িত্ব নেওয়া প্রয়াত খালেদা জিয়া পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর ওপর নিজের প্রভাব আরও সুসংহত করতেই এই পদক্ষেপ নিয়েছেন। তবে কি সব জেনে বুঝেই প্রথম কোপ পড়তে চলেছে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ওপর? এখন সেদিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, এর আগে মোহাম্মদ ইউনুস সরকারের আমলে নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনার অপসারণের পর সেনাবাহিনীতে রদবদল করেছিল। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের দল দায়িত্ব নেওয়ার পরই বড় রদবদল আনা হলো বাংলাদেশের সেনাবাহিনীতে। সেনা সদর দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমানকে নতুন চিফ অফ জেনারেল স্টাফ, যার পোশাকি নাম সিজিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ARTDOC এর জেনারেল অফিসার কমান্ডিং GOC হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের স্থানে দায়িত্ব নিলেন। মেজর জেনারেল কাইসার রাশিদ চৌধুরীকে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সেনা সদর দফতরের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। মেজর পর্যায়ের পদোন্নতির পর তিনি এই পদ গ্রহণ করবেন। আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। কোনো দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তাকে বিদেশ মন্ত্রকে বদলি করা হচ্ছে। তার জায়গায় নিয়োগ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত মোহাম্মদ হাফিজুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়েছে। মেজর পর্যায়ে উন্নীত করা হয়েছে তাকে। বাংলাদেশের পদাতিক বাহিনীর 55তম ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজুর রহমানকে। 17 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। তারপরই সেনাবাহিনীতে রদবদল করা হলো। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর অর্থাৎ মুখ্য সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। এখানেই প্রশ্ন জাগছে, তবে বিশেষ কোনো পদক্ষেপ ক্ষেত্রেই তারেকের নতুন সরকারের সিদ্ধান্ত আগামী দিনে সেনাবাহিনীতে যে আমূল পরিবর্তন ঘটছে তার সাথে চাকরি হারাতে চলেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তা আজ তারেক রহমান সরকারের পদক্ষেপে স্পষ্ট হয়ে যাচ্ছে। বাঙালি চূড়ান্ত প্রতিজ্ঞা নিয়ে ফেলছে, বিশ্বে প্রথম কোন আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল জয়ীকে লটকাই দিয়ে আন্তর্জাতিক খাতায় নাম লেখাবে। বলছি না, শুধু একটা আদালত গঠন করা হবে, একটা স্পেশাল আদালত গঠন করা হবে, যে আদালতে ডেভিল ইনুস সহ ওর সকল উপদেষ্টাগণের রাষ্ট্রদ্রোহের বিচার হবে, বিচার করা হবে সেই আদালতে। সরকার যদি, এই বিএনপি সরকার যদি ডেভিল ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা নাও করে, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি তার বিরুদ্ধে, ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কার্যক্রম প্রায় শেষ করে ফেলছেন। গুরুত্বপূর্ণ নিউজটাকে একটু পড়ি, এরপর অনেক বিস্তারিত একটু আপনাদেরকে জানাই দেব। ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা মহাসিন রশিদের। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহাসিন রশিদ। তিনি বলেছেন, ইউনুসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজেই আইনগত ব্যবস্থা নেব।
সোমবার সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্র এই অংশ নিয়ে মহসিন রশিদ এসব কথা বলেন। মহসিন রশিদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি, তাকে ভয় ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতির সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থার সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বে তিনি উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধান 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গে তুলে তিনি জানান, এই বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সেই বিষয়ে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন, সরকারের যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভুক্ত করবেন। আগেও করেছি, আবারও করব। সংবিধান যদি সমুন্নত রাখতেই চায় বর্তমান সরকার, তাহলে মহামান্য রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার রেফারেন্স নিয়েই ডেভিল ইনুস গংদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে তাদের বিচারের বিষয় নিশ্চিত করবে। আর যদি তারা সেটা না করে, তাহলে এইটা স্পষ্ট তো হবেই যে ডেভিল ইনুস গংরা যে সংবিধান পরিপন্থী কাজ করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তারা এটাকে সাপোর্ট দিয়ে তাদের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে গোপনে। ডেভিল ইনুস ইঞ্জিনিয়ারিং নির্বাচন, পৌরসম্পর্ক নির্বাচন, তাদের হাতে ক্ষমতা দিয়ে তার মতো করে প্রস্থান, নিরাপদ প্রস্থান পাবে সে সহ তার আদার গোষ্ঠী সকল রাষ্ট্রদ্রোহীরা মিলে। সেটা প্রমাণিত হবে। মনে রাখবেন, দেশের জনগণকে এই বিষয়টিকে সবচেয়ে বেশি সোচ্চার হতে হবে। আর এখন যদি এই রাষ্ট্রদ্রোহী ডেভিল ইনুস গংদের এই মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের পরেও যদি ওদের বিচার না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ গৃহযুদ্ধ বাদই পাবে। আমরা হয়তো না পাবো, কিন্তু আমাদের প্রজন্মরা কিন্তু একটা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়বে। কেননা যে কেউ মনে করবে যে রাষ্ট্রদ্রোহী অভিযোগ মানে রাষ্ট্রদ্রোহী অপকর্ম করলে তার কোনো বিচার হয় না, তো এটা মাছে ভাতের মতো হয়ে যাবে, এটা মাছ ভাতের মতো যে কেউ এটা করতে চাইবে। এটা প্রতিযোগিতার মাধ্যমে এটা হবে। সুতরাং কোনোভাবেই আমাদের সকল যারা রয়েছেন সাধারণ জনগণ, এই বিষয়ে আপনাদের সোচ্চার প্রতিবাদ করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে হবে। যে কোনো মূল্যেই হোক না কেন, ডেভিল ইনুস গংদের এই রাষ্ট্রদ্রোহীদের এই জঙ্গিদের চূড়ান্ত বিচার নিশ্চিত করতেই হবে রাষ্ট্রের মধ্যে। কোনোভাবে তাদের নিরাপদ প্রস্থান আমরা মেনে নেব না। বিএনপিকে সাবধান করে বলতে চাই, অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের রেফারেন্স নিয়ে ডেভিল ইনুস গংদের আইনের আওতায় আনতে হবে, নিয়ে আসুন। তা না হলে দেশের জনগণ ফুঁসে উঠবে। কোন রাষ্ট্রদ্রোহী নিরাপদ স্থানে বসবাস করবে, অক্সিজেন নিয়ে বাইসে থাকবে, এইটা কোনোভাবেই হতে পারে না। এই রাষ্ট্রদ্রোহী অন্য কোনো দেশে পালাই গেল, তারা এই রাষ্ট্র নিয়ে আবার ষড়যন্ত্র করবে। এই ডেভিল ইনুস নির্বাচনের ঠিক 3 দিন আগে মহামান্য রাষ্ট্রপতিকে পুরোপুরি অন্ধকারে রেখে এক প্রকার বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানচিত্র সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিচ্ছে। সেই চুক্তি নিয়ে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানাই দেবো, কিন্তু এই মুহূর্তের বিচারের বিষয়ে সর্বাত্মকভাবে আপনাদের প্রতিবাদ করতে হবে ভাইরা আমার। প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেসে যাচ্ছেন? যদি ফেসে যান, তাহলে শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতে হলে তার কি পরিমাণ শাস্তি হতে পারে? সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা করা, রাষ্ট্রদ্রোহিতা একটা সর্বোচ্চ শাস্তি, মানে সর্বোচ্চ শাস্তির একটা অপরাধ। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেরকম একটা অপরাধ, সেরকম একটা কাজ জেনে বুঝে যদি করে থাকেন কেউ, তার ব্যাপারে যদি অভিযোগ আসে এবং অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সবকিছু। রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের কি কি কাজ করলেন এবং মানে নিজের ক্ষমতার অপব্যবহারের কি কি কাজ করলেন মোটা দাগে প্রফেসর ইউনূস, এবং তার বিরুদ্ধে যদি এই অভিযোগগুলো আদালতে যায়, তাহলে কোন শাস্তির মুখোমুখি হতে চলেছেন প্রফেসর ইউনূস। ইউনূস ক্ষমতায় থাকতে নিজের নামে যে মামলাগুলো ছিল সেগুলো নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। নির্বাহী আদেশে কোনো সৎ লোক, সাহসী লোক ক্ষমতায় গিয়ে নিজের মামলা তুলে নেয় না। যদি তিনি সৎ হয়ে থাকেন, নির্দোষ হয়ে থাকেন, তাহলে আদালত ফেস করে আদালতে নির্দোষ প্রমাণ হবেন, সেই সাহসটা তার থাকা উচিত ছিল। সেই সাহসটা তার ছিল না বলে নির্বাহী আদেশে তিনি তার মামলাগুলো তুলে নিয়েছিলেন। এটা একটা বড় অপরাধ বলে অনেকে মনে করছেন। সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই বিষয়টা নিয়ে। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি পড়ার পর হিসাব করতে বসেছি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে প্রফেসর সাহেবের বিরুদ্ধে কতটি মামলা দায়ের করা যায়। আঙুলের কড়াই কুলাচ্ছে না, ক্যালকুলেটর হাতে নিতে হবে। অর্থাৎ এত মামলা দায়ের হতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের, যেটা আঙুল দিয়ে গুণে কুল পাওয়া যাবে না, ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। তবে কি সত্যি সত্যি মুদ্রার অপোজিট পৃষ্ঠা দেখতে চলেছেন সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর ইউনূস? কে করবেন এই রাষ্ট্রদ্রোহ মামলা? সেই মামলা আদালতে গেলে কি অবস্থা দাঁড়াবে? পরিবর্তিত প্রেক্ষাপটে কোন দিকে যাবে পরিস্থিতি? প্রফেসর ইউনূস এখনো দেশে রয়েছেন, তিনি কি আদৌ দেশে থাকবেন? তাহলে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। চলুন একটু জেনে দেখি কে করবেন রাষ্ট্রদ্রোহ মামলা, তার ফলে কি পরিস্থিতি হতে চলেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা কে দিলেন? ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ।
তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি রাষ্ট্রদ্রোহ মামলা করব। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশগ্রহণ করে তিনি এই বক্তব্য দিয়েছেন। মহসিন রশিদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থার সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দিয়েছেন তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার না আসে সেই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভূত করবেন। আগেও করেছি, আবারও করব। অর্থাৎ সরকার যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা না করে, ব্যবস্থা না নেয়, তাহলে তিনি নিজে মামলা করবেন। ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে তিনি মামলা করবেন। এখন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এখন পরিস্থিতি কি এরকম দাঁড়াবে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখন মামলা দায়ের হতে থাকবে এবং সেই মামলা দায়ের হতে থাকলে তাকে এমন জেলে তো যেতে হতেই পারে বটে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের আইনের যে সর্বোচ্চ শাস্তি, যার চাইতে বেশি শাস্তি আর নেই, সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূসের? এরকম দিনও কি আমাদেরকে দেখতে হবে? এই সেই ব্যক্তি, রাষ্ট্র যাকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফাঁসির নির্দেশ আদালতের মুখ থেকে বের করার জন্য নিয়োগ দিয়েছিল। ইউনূসের অবৈধ সরকার এই কাজটি করেছিল কারণ শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য জামায়াতের কোনো নেতা ছাড়া আর কাউকে দিয়ে হয়তো কাজটি করানো সম্ভব ছিল না। আর জামায়াতের সর্বস্তরে সেই পুরনো প্রতিহিংসা, শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করেছেন আর শেখ হাসিনার বাবা জামায়াতকে পরাজিত করে পাকিস্তানিদের তাড়িয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন। কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে কত কামিয়ে নিয়েছেন এই তথাকথিত আইনজীবী তাজুল ইসলাম? উত্তরটি শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। একাধিক সূত্র এবং খোদ প্রসিকিউশন টিমের ভেতরে অসন্তোষ থেকে যে তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে কথিত ফাঁসির রায় নিশ্চিত করার পাশাপাশি তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকার উপরে অবৈধ বাণিজ্য করেছেন। তথাকথিত বিপ্লব এবং সংস্কারের নামে গঠিত বিচারিক মঞ্চটি মূলত পরিণত হয়েছিল একটি পুরোদস্তুর ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে বিচার বিক্রি হয়েছে চড়া দামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির ভয়াবহ অভিযোগগুলো বাংলাদেশের বিচারিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র কয়েক মাস আগে যে ব্যক্তিকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে উপস্থাপন করে শেখ হাসিনা সহ সাবেক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, আজ তার বিরুদ্ধেই সেটেলিং বাণিজ্য, রাজসাক্ষী নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খোদ প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ যে বোমা ফাটিয়েছেন তা প্রমাণ করছে যে এই ট্রাইব্যুনালটি মূলত একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত আখের গোছানোর হাতিয়ারে পরিণত হয়েছিল। সুলতান মাহমুদের অভিযোগ অনুযায়ী তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের মেশিনে রূপান্তরিত করেছিল। বিশেষ করে আশুলিয়ায় লাশ পোড়ানোর মতো লোমহর্ষক ঘটনার আসামিদের বাঁচাতে টাকার বিনিময়ে যে জঘন্য খেলার আশ্রয় নেওয়া হয়েছে তা গা শিউরে ওঠার মতো। অভিযোগে তীর সরাসরি বিদ্ধ হয়েছে বা বিদ্ধ করানো হয়েছে তাজুল ইসলাম এবং তার সহযোগী আইনজীবী শিশির মনিরের দিকে। বলা হচ্ছে ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে তারা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বানানোর নাটক সাজিয়েছিলেন। এর নেপথ্যে ছিল বিশাল অঙ্কের অর্থের লেনদেন। একজন সাবেক পুলিশ প্রধান যার বিরুদ্ধে হত্যা এবং গণহত্যার গুরুতর অভিযোগ রয়েছে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে রাজসাক্ষী বানিয়ে লঘুদণ্ড বা দায় মুক্তি দেওয়ার এই প্রক্রিয়া কি শুধু আইনি কৌশল, নাকি এর পেছনে ছিল শত শত কোটি টাকার গোপন সমঝোতা? বলা হচ্ছে 1000 কোটি টাকার লেনদেন হয়েছে। প্রসিকিউটর সুলতান মাহমুদ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার আসামি এসআই আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার সময় ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী MH তামিমের পক্ষে প্রবেশ করেছিলেন। সেই ব্যাগে কি ছিল তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে দেখা গেল সেই এসআই আফজালুলকে রাজসাক্ষী করা হলো এবং চূড়ান্ত রায়ে তিনি খালাস পেয়ে গেলেন। অর্থাৎ টাকার বিনিময়ে অপরাধীকে নির্দোষ সাজিয়ে ছেড়ে দেওয়া হলো। আর এই পুরো প্রক্রিয়ায় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে তাজুল সিন্ডিকেট। তার মানে তাজুল সিন্ডিকেট যদি আইজিপি মামুনকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ান, রাজসাক্ষী করান এবং সেজন্য টাকাও নিয়ে থাকেন, তাহলে এই পুরো মামলাটা তো আসলে সাজানো এবং ভয়ঙ্করভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য করা হয়েছিল। তাহলে এই মামলা যদি কখনো চ্যালেঞ্জ হয়, এই মামলাকে চ্যালেঞ্জ করা হবেই। এই মামলা চ্যালেঞ্জ হলে টিকবে না। তার মানে এই পুরো প্রসিকিউশন, পুরো আইসিটি ট্রাইব্যুনাল একটা ভয়াবহ ফার্স নয়?
আসলে বিষয়টি আপনি যত ভাববেন ততই আপনাকে আশ্চর্য করবে। বিষয়টি কেবল একজন পুলিশ কর্মকর্তার খালাস পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রশ্নবিদ্ধ করছে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়কে। যে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টাকা বিনিময়ে সাক্ষ্য প্রমাণ পাল্টে ফেলতে পারেন, আসামিকে সাক্ষী বানাতে পারেন এবং ভিডিও ফুটেজ গুলি করার নির্দেশদাতা পুলিশ কর্মকর্তাকে আসামি না করে উল্টো সাক্ষী হিসেবে আদালতে হাজির করতে পারেন, সেই ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা বলে আর তো কিছু থাকার কথা নয়, তাই না? চানখারপুলের মামলায় এসআই আশরাফুল গুলি করার নির্দেশ দিচ্ছেন এমন ভিডিও প্রকাশ পাওয়ার পরেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। এর মানে পরিষ্কার তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট বেছে বেছে তাদেরই টার্গেট করেছে যারা টাকা দিতে অস্বীকার করেছে অথবা যাদের বলির পাঠা বানালে রাজনৈতিক ফায়দা লুটতে সুবিধা হবে তাদেরকে করা হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই ফর্মুলা প্রয়োগ করা হয়েছে। তাকে সর্বোচ্চ দণ্ড দেওয়াটা ছিল তাদের প্রজেক্ট, আর বিনিময়ে তারা হয়তো বিশাল অঙ্কের কন্ট্রাক্ট বাস্তবায়ন করেছে আর সাইড বিজনেস হিসেবে অন্যান্য আসামিদের পরিবারের কাছ থেকে ভয় দেখিয়ে আদায় করেছে হাজার কোটি টাকা। আমি একটি ছোট্ট তথ্য দিয়ে শেষ করব। আমি জানতে পেরেছি যে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের যে বিচার হচ্ছে তাদের পরিবারের কাছে এভারেজে 400 কোটি টাকা করে দাবি করেছেন তাজুল ইসলাম। 400 কোটি টাকা দেওয়া হলে তাদেরকে মুক্তি দেওয়া হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমি বলবো নাম প্রকাশ করবো না, নাম প্রকাশ করার কোনো কারণ নেই, কিন্তু তিনি সেটা করেছেন। প্রশ্ন হলো তাজুল ইসলামকে সরানোর আসল কারণ কি? এটা আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে দুর্নীতির অভিযোগে তাকে সরানো হয়েছে, কিন্তু এর গভীরে রয়েছে ক্ষমতার পালা বদলের সমীকরণ। ডক্টর ইউনূসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা তারেক রহমানের সরকার এখন নিজের মতো করে গুটি সাজাচ্ছে। সুতরাং সব জায়গায় তাজুলের মতো লোকজনকে বাদ দেবে এটাও স্বাভাবিক। তাজুল ইসলাম ছিলেন জামাত ঘরানার লোক, তাকে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে রায় বের করে আনার জন্য। সেই মিশন সফল হওয়ার পর এখন তাকে সরিয়ে বসানো হয়েছে বিএনপি ঘরানার আইনজীবী আমিনুল ইসলামকে। অর্থাৎ ট্রাইব্যুনালের দখল এখন জামায়াতের হাত থেকে বিএনপি হাতে গেল, কিন্তু এদের বিচার ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। সিন্ডিকেট বাণিজ্য আমিনুল ইসলাম করবেন কিনা তা আমি বলছি না, কিন্তু এই ঘটনা ঘটেছে। সুতরাং এই ট্রাইব্যুনাল রাখার কোনো দরকার নেই, এটাই হচ্ছে আমার কথা। এটা কোনো বিচারিক প্রতিষ্ঠান নয়, বরং এটি ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এবং প্রতিপক্ষকে দমন করার একটি দলীয় সেল। তাজুল ইসলাম তো বুঝতে পেরেছেন যে হাওয়া ঘুরে গেছে। এতদিন তিনি যাকে খুশি তাকেই ফাঁসিতে ঝোলানোর ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন, এখন সেই ভয় সংস্কৃতি তাকেই গ্রাস করতে শুরু করেছে। শোনা যাচ্ছে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করছেন বা ইতিমধ্যে পালিয়েও গিয়েছেন। দুর্নীতিবাজদের শেষ পরিণতি হয়তো এমনই হয়, কিন্তু তিনি পালিয়ে গেলেও তার কৃতকর্মের দায় তো এড়াতে পারবেন না। তিনি যে অবৈধ অধ্যাদেশের বলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করেছিলেন, সেই অধ্যাদেশ এবং ট্রাইব্যুনাল নিজেই এখন অস্তিত্ব সংকটে। আইন বিশেষজ্ঞরা শুরু থেকেই বলে আসছিলেন 1971 সালের জন্য প্রণীত আইনে 2024 সালের ঘটনার বিচার সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত। এটি অবৈধ সরকারের প্রণীত অবৈধ অধ্যাদেশের মাধ্যমে গঠিত আদালতে একজন দুর্নীতিবাজ প্রসিকিউটরের পরিচালনায় যে রায় দেওয়া হয়েছে তা আইনগতভাবে ভয়েড এবং বাতিলযোগ্য। তাজুল ইসলামের এই হাজার কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর সেই আইনি যুক্তি আরো শক্তিশালী হলো, কারণ জনগণের মনে এখন একটাই প্রশ্ন, যে ট্রাইব্যুনালের প্রধান নিজেই চোর এবং ঘুষখোর, তার দেওয়া রায় বা তার আমলের বিচারিক কার্যক্রমের বৈধতা কতটুকু? শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় যে সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থের বিনিময়ে সাজানো নাটক ছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার।